পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 9। পরাগ ভাই এক ঝটকায় সোনিয়ারা ম্যামের হাত ছাড়িয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, পাপড়ি আমার বোন নয়। পরাগ ভাইয়ের কথায় আমার ভেতরটা কেঁপে উঠল। সোনিয়ারা ম্যামও বোধ হয় কিঞ্চিত চমকালেন। তিনি বিদ্রূপ কণ্ঠে বললেন, পাপড়ি তোমার বোন নয়, তাহলে কি তোমার বিয়ে করার বউ? শব্দগুলো তীরের মতো বিদ্ধ করলো আমাকে। কণ্ঠনালী শুকিয়ে এলো। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বার কয়েক শ্বাস টেনে নিলাম। পরাগ ভাই এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে, মুঠো অদৃশ্য রাগে কাঁপছে। তিনি থমথমে গলায় দাঁতে দাঁত চেপে বললেন, পাপড়ি বাড়িতে আমার বোন, কিন্তু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পাপড়ি কেবলই আমার ছাত্রী। সোনিয়ারা ম্যাম ঠোঁট বাঁকিয়ে হেসে বলেন, ছাত্রী? এতটা উত্তেজনা কি শুধু এক ছাত্রীর জন্য? পরাগ ভাই দৃঢ় স্বরে বললেন, আমার কাছে সব ছাত্রছাত্রী সমান। আজ যদি পাপড়ির জায়গায় অন্য কেউ থাকতো, তবুও আমি একইভাবে ছুটে আসতাম। পরাগ ভাইয়ের কথায় সোনিয়ারা ম্যামের ঠোঁটের কোণে হাসি দেখা গেল, কিন্তু আমার ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি যখন বিধ্বস্ত হয়ে ছুটে এসেছিলেন, আমি ভেবেছিলাম পরাগ ভাইয়ের মনে আমার জন্য একটু হলেও জায়গা আছে। কিন্তু না, আমি বরাবরই ভুল ছিলাম। ভুল ছিল সেই অনুভব, সেই স্বপ্নের কাঁচমালায় গাঁথা বিশ্বাস। তবুও ভুলটা মানতে বড্ড কষ্ট হচ্ছে আমার। হৃদয়টা শূন্য লাগছে। ভেতরটা মনে হচ্ছে যেন শীতল মরুভূমি। কোনো অদৃশ্য হাত ছিঁড়ে নিয়েছে আমার সবটা। আমি মুখ ঘুরিয়ে নিলাম। কারো চোখে পড়ার আগে হাতের আঙুল দিয়ে চোখের কোণ মুছে উঠে গেলে পুনরায় মাথা চক্কর দিয়ে উঠল। রূপম তড়িৎ এগিয়ে এসে আমাকে ধরল। পরাগ ভাই রূপমের দিকে এক নজর তাকিয়ে আমার দিকে নিজের হাত বাড়িয়ে দিলেন। শান্ত স্বরে বললেন, তোর শরীর ঠিক নেই, একা যেতে পারবি না। আমার হাত ধর, আমি তোকে পৌঁছে দিচ্ছি। আমার ভিতরে তীব্র একটা অভিমান জমে ওঠে। আমি নিজের হাতটা রূপমের দিকে বাড়িয়ে দিই, ভেজা গলায় বলি, আমাকে একটু পৌঁছে দিয়ে আসবি রূপম। রূপম আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, তুই বললে জানটাও দিয়ে দিতে পারি। জান দিতে হবে না, আপাতত বাড়িতে পৌঁছে দে। হ্যাঁ চল। পরাগ ভাই রক্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি তার দৃষ্টি উপেক্ষা করে রূপমের হাত ধরে ক্লাসরুম থেকে বেরিয়ে আসি। বাইরে এসেই রূপমের হাত ছেড়ে দিই। মৃদু স্বরে বলি, আমি এখন ঠিক আছি রূপম, একা একা যেতে পারবো। তোকে আমার সাথে যেতে হবে না। ঠিক আছে, সাবধানে যাস। আমি রূপমকে বাই বলে বাড়ি ফিরে আসি। বাড়িতে কেউই পরাগ ভাইয়ের বিয়ের ব্যাপারে জানেন না। যারা বিয়ের কার্ড পেয়েছে তাদের মধ্যে কে একজন ব্যাপারটা মামাকে জানিয়েছে। সেই থেকে মামা চটে গিয়েছেন। নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে রয়েছেন পরাগ ভাইয়ের ফেরার অপেক্ষায়। মামার অপেক্ষার অবসান ঘটিয়ে পরাগ ভাই বাড়ি ফেরেন বিকাল 4টায়। তিনি ঘরে ঢুকতেই মামা তীব্র গলায় ডাক দিলেন, এই পরাগ, এখানে আয়। মামার হুঙ্কার শুনে ঘরের বাতাসটাও থমথমে হয়ে গেল। পরাগ ভাই জুতা খোলার আগেই গম্ভীর মুখে ড্রয়িং রুমে চলে এলেন। মামা সোফায় বসে আছেন। সামনে কাপ ভর্তি চা পড়ে আছে। তার মুখের চিন্তার ছাপ। চোখ দুটো ভাটার ন্যায় জ্বলছে। পরাগ ভাই মামার সামনে এসে দাঁড়ালো। নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করেন, কিছু বলবে বাবা? লোকে বলা বলে করছে তুই নাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করছিস। পরাগ ভাই নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ, আমি সোনিয়ারাকে বিয়ে করছি। মামা এবার গর্জে উঠলেন, নিজের লাইক ভাবতে শুরু করছিস? যা মন চায় তাই করবি। চাকরি হবার পর তোকে হাজারবার বিয়ের কথা বলেছি, প্রতিবারই তুই আমার কথার বালেরও উপর রাখিসনি, হেলাফেলায় উড়িয়ে দিয়েছিস। এখন হুট করে পরিবারের কাউকে না জানিয়ে তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলি, সেটাও আবার সোনিয়ারাকে। সেই সোনিয়ারা যার পরিবারের সঙ্গে আমাদের রক্তের শত্রুতা। আমার দাদার আমল থেকে ওই পরিবার আমাদের ক্ষতি ছাড়া কিছুই করেনি। শত্রুতা তোমার বাপ দাদার সাথে বাবা, আমার সাথে নয়। মামা দাঁতে দাঁত চেপে বললেন, এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দে। আমি সোনিয়ার থেকেও ভালো মেয়ের সাথে তোর বিয়ে দিব। ভালো মেয়ে লাগবে না বাবা, আমার সোনিয়ারাকেই লাগবে। মামা মুখ লাল হয়ে উঠল রাগে। তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে বললেন, শুয়োরের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক মারাস? এটা ভদ্রলোকের বাড়ি, একদম গালিগালাজ করবে না বলে দিলাম। জাউরার ঘরের জাউরা আমারে ভদ্রতা শেখাতে আইছে। বলি কি আমি তোরে জন্ম দিছি আর তুই আমারে ভদ্রতা শেখাও? কুলাঙ্গারের ছাও, আমি তোর পেটে ছিলাম না তুই আমার পেটে ছিলি? পরাগ ভাই এক ঝলক হেসে বলে, লাইক সিরিয়াসলি, আমি তোমার পেটে ছিলাম বাবা?
তো আমাকে পেটে থেকে কিভাবে বের করলে তুমি? আই মিন তোমার নর্মাল ডেলিভারি হয়েছিল নাকি সিজার করতে হয়েছিল? মামা এবার আর শব্দ খুঁজে পান না, তবুও নিজের হৃত ক্ষমতা ফিরিয়ে আনার জন্য বললেন, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। আমি যখন বলেছি সোনিয়ারা এই বাড়ির বউ হয়ে আসবে না মানে আসবে না। সোনিয়ারাকে নিয়ে তোমার প্রবলেম, তাই তো? ওকে ফাইন বাবা, বিয়ের পর সোনিয়ারা এই বাড়িতে আসবে না, আমি সোনিয়ারাকে নিয়ে বাসা ভাড়া করে থাকবো। এটাই যদি তোর শেষ কথা হয়ে থাকে তবে তুইও শুনে রাখ, তুই ওই মেয়েকে বিয়ে করলে আমি তোকে ত্যায্যপুত্র করব। মামার কথায় মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো ঘরে। সবার মুখ থমথমে। বড় মামি শাড়ির আঁচলের তলায় মুখ গুজে কান্না শুরু করে দিয়েছে। আমি ঠোঁট শক্ত করে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতরটা হু হু করে উঠেছে, কিন্তু মুখে কিছু বললাম না। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে আসেন পুষ্প আপু। তিনি মামার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলেন, কথায় কথায় ত্যায্য করার থ্রেট দেওয়াটা তুমি কাইন্ডলি বন্ধ করবে বাবা। তোমার সাথে মতের অমিল হলেই তুমি ত্যায্য পুত্র করবে, ত্যায্য কন্যা করবে, ত্যায্য ভাগ্নি করবে। শুধুমাত্র তোমার জন্যই আজকে এত বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। সেদিন তুমি যদি পাপড়িকে ত্যায্য ভাগ্নি করার থ্রেট না দিতে, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। পুষ্প আপুর কথার মর্মার্থ বুঝতে পারলেন না মামা। তিনি ক্ষুদ্র স্বরে বললেন, এখানে ছুটকিকে টেনে আনছিস কেন? ছুটকি কী করেছে? কিসের কথা বললি তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুষ্প আপু আমতা আমতা করতে লাগলেন। সেটা দেখে পরাগ ভাই দৌড়ে এসে আপুর হাত চেপে ধরলেন। শান্ত স্বরে বললেন, বনুর কথা বাদ দাও বাবা, ও ছোট মানুষ, কি থেকে কি বলে ফেলেছে। মামা পরাগ ভাইয়ের কথার পিঠে কথা বললেন না। হন হন করে হেঁটে বাড়ির বাইরে চলে গেলেন। আবহাওয়া গরম দেখে আমিও কোনো কথা না বলে আমার রুমে চলে আসি। ঘরের ভেতরটা যেমন গুমট, তেমনি ভেতরের মনটাও ছটফট করছে। আমি ব্যাগ থেকে পরাগ ভাইয়ের বিয়ের কার্ড বের করলাম। বিয়ের এখনও 14 দিন বাকি। আমি হিসেব করে দেখলাম আমাদের বিয়ের 6 মাস হতেও মাত্র 14 দিন বাকি। তার মানে পরাগ ভাই জেনে বুঝেই বিয়ের ডেট ফিক্সড করেছেন। আমাদের ডিভোর্সের পরেই তিনি সোনিয়া ম্যামকে বিয়ে করবেন। হঠাৎ মনে হলো বুকের মধ্যে কেউ একটা পাথর বসিয়ে রেখেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরই মধ্যে দরজা খোলার মৃদু আওয়াজ হলো। সেই সাথে একটা মিষ্টি সুবাস নাকে বাড়ি খেলো। আমি তড়িৎ চোখের পানি মুছে কাঠখানা ব্যাগের ভেতর ঢুকিয়ে পেছন ফিরতেই একটা প্রশস্ত বুকে আটকে গেলাম। বুকের মালিক আর কেউ নয়, স্বয়ং পরাগ ভাই। তিনি আমার হাত দুটো শক্ত করে চেপে ধরলেন। আমি গায়ের সমস্ত শক্তি দিয়েও তার থেকে হাত দুটো ছাড়াতে পারলাম না। ব্যথায় চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমার। আমি পুনরায় হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে বললাম, ছাড়ুন আমার হাত, আপনি কোন অধিকারে আমার হাত ধরছেন? পরাগ ভাই আমার হাত দুটো ছেড়ে দিয়ে শক্ত করে কোমর চেপে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন, রূপম তোর হাত ধরছিল কোন অধিকারে? ভালোবাসার অধিকারে। পরাগ ভাইয়ের যেন আমার কথা বিশ্বাস হলো না। তিনি অবিশ্বাস্য স্বরে বললেন, কি বললি আবার বল। ভালোবাসার অধিকারে। শুনছেন আপনি? আমি রূপমকে ভালোবাসি।